প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করেছিল এক ব্যক্তি। শুধুমাত্র এই দোষটাই সে করেনি, সে এমন লোভ দেখিয়েছিল আর শেষমেশ সেই লোভেই তার প্রাণ গেল। প্রাণ কি তার এমনি এমনি চলে গিয়েছিল, নাকি কোনো অতৃপ্ত আত্মা তার প্রাণ নিয়ে নিয়েছিল? আজকের এই ঘটনা আপনারা শুনলে বন্ধুরা শিউরে উঠবেন, তাই একদমই ঘটনাটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত শুনবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ঘটনাটি। আজকের এই ঘটনা বর্ধমান এবং কলকাতা মিশিয়ে ঘটেছে। আপনারা অবাক হচ্ছেন না যে একবার বর্ধমান কেন বলছি, একবার কলকাতা? কারণ এই ঘটনার সূত্রপাত বর্ধমান থেকে, কিন্তু তারপর কলকাতায় এই ঘটনা শেষ হয়েছিল। বর্ধমানে এই ছেলেটির বসত বাড়ি ছিল। ছেলেটির আসল নাম কিছু কনফিডেন্সিয়াল কারণে বলতে পারছি না, আমি সেই হিসাবে নাম দিচ্ছি রিক। তো সেই রিকের বাড়ি ছিল বর্ধমানের একটি গ্রাম্য অঞ্চলে। বাবার মোটামুটি টাকা পয়সা ছিল। টাকা পয়সা বলতে কি, অনেক জমি জমা ছিল তো। আর যেহেতু অনেক জমি জমা ছিল, জমিদার বলা যায় না, কারণ তারা জমিদার ছিল না, কারণ তাদেরকেও জমিদার বলে ডাকতো না। কিন্তু সেই গ্রামের বা আশেপাশে গ্রামের অনেকেই তাকে কিন্তু সমীহ করে চলতো। কারণ এই যে জমি জমা আছে, এর পাশাপাশি তিনি কিন্তু সেই গ্রামের একজন স্কুল শিক্ষকও ছিলেন। তিনি গরিবদের দেখতেন। যেহেতু সেই গ্রামের প্রত্যেকটা মানুষের তুলনায় তার টাকা পয়সা অনেক বেশি ছিল এবং তিনি খুব মানব দরদী ছিলেন, সৎ মানুষ ছিলেন, সেই বয়স্ক মানুষটি তাই প্রত্যেকেই তাকে খুব ভালোবাসতো। আর তার ছেলেই হলো এই রিক। রিক কিন্তু প্রথম প্রথম ভালোই ছিল, ভালো পড়াশোনা করত। যেহেতু গ্রামের অন্যান্য ছেলেপেলেরা কিন্তু তেমন না পড়াশোনা করতো না, মেয়েরা তো পড়াশোনা করতো না বললেই চলে। আর একটা কথা, আমি কিন্তু এই সদ্য ঘটনা বলছি না, মানে এখনকার ঘটনা বলছি না। ঘটনাটা যখন শুরু হয়েছিল না, তখন কিন্তু অনেক পুরনো সময়, মোটামুটি 32, 33 বা 35 বছর ধরুন, এরকম পুরনো হয়ে গেছে। সেই সময় রিকের বয়স কত ছিল, রিক দাদাও বলা যায়, বাট আমি রিক দাদা বলতে পারছি না, আমি রিক বলেই ডাকছি। তো সেই রিকের বয়স ছিল তখন 10 থেকে 11 বছর। এইবার ছোটবেলা থেকেই না এই রিক পড়াশোনায় খুব ভালো ছিল। ভালো তো অবশ্যই হবে, কারণ বাবা স্কুল টিচার, যতই গ্রামের স্কুলের শিক্ষক হন না কেন, তার কিন্তু ইচ্ছা ছিল ছেলেকে মানুষ করবে এবং ছেলেকে ভালো ডাক্তার বানাবে, এবং ডাক্তার বানিয়ে ছেলেকে এখানেই নিয়ে আসবে। যেহেতু এই বর্ধমানের প্রত্যন্ত গ্রাম্য অঞ্চলে সমস্ত কিছু পিছিয়ে আছে, তাই ওনার ইচ্ছা যে ভবিষ্যতে উনি একটা নার্সিংহোমও বা হাসপাতালও খুলতে পারে, সেখানে তার ছেলে এসে গরিব মানুষদের, অসহায় মানুষদের চিকিৎসা করবে। সেইভাবেই ছেলেকে বড় করতে লাগলো। ছেলেও ভালো পড়াশোনা করত। কিন্তু সেই সময় থেকে একটা মেয়ে, রিকেরই বয়সী হবে বা তার থেকে একটু ছোটও হতে পারে, তার মা কিন্তু খুব গরিব ছিল, প্রচণ্ড গরিব। ওদের বাড়ির টুকটাক কিন্তু কাজ করে দিত, কারণ তার যে মেয়েটির যে বাবা, সে কিন্তু এই রিকের বাবার জমিতে, যেরকম দিনমজুর হয় না, মাঠে যারা খাটে আর কি, অন্য জমিতে সেই কাজ করত। কিন্তু সে মারা যায়, পরে আর কি করবে, তাই এই বাড়ির কাজ তার মা করে। আর মেয়েটির পড়াশোনার সমস্ত দায়িত্ব কিন্তু নিয়ে নিয়েছে রিকের বাবা। আর এই মেয়েটি, সেই দিদিটি, ছোটবেলা থেকে না খুব সুন্দরী, জন্মে থেকে খুব সুন্দরী, ভীষণ ভালো দেখতে। আস্তে আস্তে তারা বড় হয়। যখন তাদের বয়স 14-15 বছর হয়, তখন কিন্তু ওই বয়স থেকেই তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক হয়ে যায়। যেহেতু এটা গ্রাম্য অঞ্চল আর মেয়েটা খুবই সাদাসিধা, পড়াশোনা সে টুকটাক করছে, কিন্তু ভালো পড়াশোনা সে কোনো দোকানেই করতো না, মেয়েটা আর কি, ছেলেটা করতো, রিক করতো। আর যেহেতু মেয়েটা না একটু সাদাসিধা টাইপের ছিল, তাই সেই বয়স থেকে কিন্তু ছেলেটি যা বলতো মেয়েটি তাই শুনতো, এবং তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক হয়। তারা আস্তে আস্তে বড় হতে লাগে। কিন্তু যত তারা বড় হতে লাগে, তত মেয়েটার জীবন কিন্তু অন্ধকারে তলিয়ে যায়। কিন্তু মেয়েটা সেই সময় বুঝতে পারতো না তার জীবন অন্ধকারে তলিয়ে যাচ্ছে। ওই যে বললাম, মেয়েটা বড় হচ্ছে, সমস্ত কিছু আস্তে আস্তে বুঝতে শিখছে, কিন্তু সে তো জানে রিক তাকে ভালোবাসে এবং রিক তাকে বিয়ে করবে। আর রিক কিন্তু প্রতিশ্রুতিও দিয়েছে যে আমি তোকে বিয়ে করব। তাই তারা কিন্তু শারীরিক সম্পর্কেও আবদ্ধ হয়ে গিয়েছিল যখন তাদের বয়স ওই 17, 18, 19 ছিল, সেই সময় আর কি। কিন্তু এরা যে শারীরিক সম্পর্কে আবদ্ধ হয়ে গিয়েছে, এই কথা কিন্তু বাড়ির কেউ জানতো না।
শুধুমাত্র এইটুকুই জানতো তারা একে অপরকে ভালোবাসে। আর এই নিয়ে কিন্তু রিকের বাবার কোনো অমত ছিল না, কারণ রিকের বাবা এই মেয়েটিকে ভীষণ ভালোবাসতেন। রিকের মাও কিন্তু সত্যি ভালো মানুষ ছিল, সেই মেয়েটিকে খুবই ভালোবাসতো। তারা কিন্তু খুব সাদাসিধা মানুষ, মানে রিকের বাবা মার কথা বলছি। রিকের বাবা হয়তো স্কুল টিচার, কিন্তু খুব ভালো একজন মানুষ এবং মনের মধ্যে কোনো অহংকার নেই। সাদাসিধা গ্রামের মানুষ যেরকম হয় আর কি, তার মাও সেরকম। কিন্তু রিক যখন উচ্চ মাধ্যমিক পাশ করে, ভালো রেজাল্ট সে করেছিল, কিন্তু সে আর ডাক্তারি নিয়ে পড়েনি। তার বাবার ইচ্ছা সে মেনে নেয়নি। এখানে হয়তো তার বাবা কষ্ট পেয়েছিল, কিন্তু জোর খাটায়নি ওর উপরে যে ওর যা মন চায় করুক। আমার একটু ইচ্ছা ছিল ডাক্তার হবে, গ্রামে এসে চিকিৎসা করবে, সেইভাবেই তো ভালো সাবজেক্ট নিয়েছিল। কিন্তু ও সেই দিকে আর গেল না। ওর এখন ইচ্ছে হয়েছে যে আমি ইঞ্জিনিয়ার হব এবং এরপরে আমি একটা ITI কোর্স করব, আর তারপরে আমি কলকাতায় সেটেল হয়ে যাব। এখানে কিন্তু সত্যি বলতে ওর বাবা মার একটু আপত্তি ছিল, কারণ যেহেতু প্রথম থেকেই বর্ধমানে মানুষ, সমস্ত কিছু ওখানেই, ওদের না মানে ধারণাই নেই ছেলে চলে যাবে দূরে। এখানে হয়তো ওদেরও ভুল হতে পারে, কিন্তু জোর তো খাটায়নি, কিছু বলেনি, কষ্ট পেয়েছিল শুধুমাত্র। তারপরে ছেলেটি চলে গেল কলকাতায় পড়াশোনা করতে। কিন্তু মেয়েটির সঙ্গে ওর সম্পর্ক ছিল না, ফোনের মাধ্যমে সম্পর্ক ছিল না, কারণ তখন ফোনই ছিল না। ও আসতো 10-12 দিন 15 দিন অন্তর অন্তর আসতো, 2-3 দিন থাকতো। ওই 2-3 দিনের মধ্যেও কিন্তু ওদের মধ্যে শারীরিক সম্পর্ক হতো, কারণ মেয়েটি জানে যে এরপরেও চাকরি পেলে ওকে নিয়ে কলকাতা যাবে বা এখানে সে বিয়ে টিয়ে করবে, এখানে থাকবে, আবার ওকে নিয়ে কলকাতা একেবারে সেটেল হবে। মেয়েটিও তাই জানে, আর ছেলেটির বাবা মাও তাই জানে, এবং মেয়েটির মাও তাই জানে যে ঠিক আছে, সমস্যা তো কিছু নেই, ও যা পারে করুক, পরে তো একে নিয়েও কলকাতা চলে যাবেই, ওরা ওখানে থাকুক না, ওরা সুখে থাকলে আমাদের আর কিসের সমস্যা আছে। কিন্তু ছেলেটি ওখানে 3 বছর পড়াশোনা করলো, 2-3 বছর 4 বছর যাই হোক পড়াশোনা করলো, তারপরে ক্যাম্পাসিংয়ে ধরুন চাকরিও পেলো। নিজের বুদ্ধিমত্তা প্রচুর, ছোটবেলা থেকে না প্রচুর বুদ্ধি রিকের। সেই বুদ্ধির জোরে, কারণ এটা যে বলেছে সে আমাকে বলল যে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যারা নর্মাল ITI পাশ করে, অনেকে আছে দেখবেন অল্প মাইনে চাকরি করে, উপরে উঠতে পারে না। কিন্তু যারা ধুরন্ধর বুদ্ধিমান মানুষ হয় এবং ভালো মানুষ হয়, অবশ্যই বুদ্ধি না থাকলে তো কিছু হবে না, যদি বুদ্ধি খাটায় এইসবের ক্ষেত্রে, মানে এই চাকরির ক্ষেত্রে, তাহলে তারা অনেক উঁচু পোস্টে যেতে পারে। তো রিক সেক্ষেত্রে বুদ্ধি খাটিয়েছিল এবং মাত্র 2 বছরের মধ্যে রিক কিন্তু মোটামুটি ভালো জায়গায় পৌঁছে গিয়েছিল। মানে খুব খুব ভালো জায়গা না হলে মোটামুটি 30-35 বা ওরকম কাছাকাছি যা হয় আর কি, সেরকম মানে সেই সময়ের যা মাইনে ছিল আর কি, তো সেরকম পেতো। আর সেই সুবাদে সে কিন্তু কলকাতায় একটা 2 BHK ফ্ল্যাটও নিয়ে নেয়। সেটা কিন্তু কিনে নেয়নি, মানে ভাড়ায় নিয়েছিল আর কি। সেভাবে সেখানে থাকতে শুরু করে, এখানে আসতে চায় না। আর যখনই আসে মেয়েটির সঙ্গে কিন্তু সম্পর্ক করে, এবং সেই সময় মেয়েটিকে বলে যে ঠিক আছে, আর একটু কিছুদিন অপেক্ষা করো, তারপরে বিয়ে করব, সবে তো আমি চাকরিটা পেলাম, একটু সেটেল হতে দাও, মাত্র 2-3 বছর হলো, সবে একটা ভাড়া বাড়ি নিয়েছি, এরপর পুরো পার্মানেন্টলি একটা ফ্ল্যাট কিনবো, তারপরে বাড়িতে বিয়ের কথা বলবো। কিন্তু প্রায় 2 বছর বা 2.5 বছর হয়ে যায়, ছেলেটি কিন্তু মেয়েটির কাছে আর আসে না, মানে গ্রামে তেমন আর আসে না। মাঝখানে 1 থেকে 2 বার এসেছিল, কিন্তু মাত্র 1-2 দিনের জন্য এসেই মেয়েটির সঙ্গে দেখা না করেই চলে গেছে। মানে গ্রামে এসেছে, যখন মেয়েটি আসবে শুনেছে তখনই সেখান থেকে বেরিয়ে অন্য কাজে চলে গেছে, মানে বলছে খুব ব্যস্ত আছে, তারপর আবার চলে গেছে। ছেলেটির কাছে কিন্তু ফোন ছিল, কিন্তু সেই সময়ে মানে তার আগে আর কি, 2-1 বছর আগে বললাম না, সেই সময় কিন্তু ছেলেটির বাবা মার কাছে সচরাচর ফোন তেমন ছিল না। পরে অবশ্য একটা ফোন কিনেছিল রিকের সাথে কথা বলার জন্য, তার বাবা ছোট একটা ফোন কিনেছিল, কিন্তু রিক তেমন কথা বলতো না। তার বাবা খুব আহত হয়েছিলেন। তার বাবা ভেবেছিলেন যে এরপরে রিক বিয়ে করবে, তো হয়তো মানে কেউ প্রকাশ্যে না জানতে পারলেও যে ওর সঙ্গে শারীরিক সম্পর্ক আছে, কিন্তু বুঝতে সকলেই পারে। আর বেশিরভাগই বুঝতে পেরেছিল মেয়েটির মা। সে তখন বারবার করে মেয়েটিকে গালাগাল করতো, স্ল্যাং ইউজ করতো যে অভাগীরে, পোড়ামুখী, তোর কপালটা শেষ হয়ে গেল, রিক তোকে বিয়ে করবে না, এখন তোকে বিয়ে দেবো কি করে? পাড়ার প্রত্যেকটি মানুষ জানে তোর সঙ্গে ওর সম্পর্ক আছে, আর কারোর কি বুঝতে বাকি আছে তোর সঙ্গে ওর কি সম্পর্ক, কতদূর সম্পর্ক, মানে যা নয় তাই বলে আর কি অপমান করছে, অনেক কটু কথা বলেছে। কিন্তু তারপরে মেয়েটি কান্নাকাটি করেছে, এর থেকে বেশি বা কী করবে। কিন্তু এর মাঝখানে ছেলেটি একবার এখানে আসে এবং রাত্রেবেলায় কোনো কারণে দেখা হয়ে যায় এই মেয়েটির সঙ্গে, এবং সেই দিন রাত্রেবেলাও তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। কিন্তু সেই দিনের সম্পর্কে যে মেয়েটি প্রেগনেন্ট হয়ে যাবে মেয়েটি বুঝতে পারেনি। কিন্তু তার আগে জানেন, ছেলেটি বিয়ে করে নিয়েছিল। মোটামুটি 20-25 দিন হবে ছেলেটি বিয়ে করেছে, কিন্তু বাড়িতে জানায়নি, বাড়িতে বলেনি ছেলেটি বিয়ে করে নিয়েছে। বাড়িতে হাব ভাব বুঝতে এসেছিল ছেলেটি যে বাড়িতে বলবে কিনা,
কারণ সেই রিক জানে যে তার বাবা রিক একমাত্র ছেলে, আর রিকের বউয়ের জন্য তার মা অনেক সোনা গয়না করেছে, সোনা গয়না প্রচুর। এবং সবসময় শুনতো তো, দেখেছিস তোর অনেক ভাগ্য রে, মানে রিকের মা বলতো ওই মেয়েটিকে আর কি, তোর অনেক ভাগ্য রে, তুই গরিব ঘর জন্মগ্রহণ করেছিস, কিন্তু মারে তোর অনেক ভাগ্য, তোকে পুরো সোনায় মুড়ে দেব। এমনও বহুবার হয়েছে মেয়েটাকে কিন্তু মাঝে মাঝে সোনাও পরিয়েছে, মানে ঘরের মধ্যে রেখে দেয়, দেখ তো কোনটা তোর ভালো লাগে ভালো না গয়না। সেগুলো কিন্তু রিক লক্ষ্য করেছে, রিক দেখেছে যে সত্যি অনেক গয়না আছে, যেগুলো এই যে মেয়েটিকে বহুবার তার মা পরিয়েছে, এটা ভেবেই পরিয়েছে যে এই মেয়েটি তার বাড়ির বউ হবে, বৌমা হবে, তাহলে সব তো তারই হবে। আর তাই হয়তো হাবভা বুঝতে এসেছিল যে সোনা গয়নাগুলো কি নেওয়া যাবে বা বাড়িতে কিভাবে বলবে, কিছু বুঝতে পারছিল না তো, তাই হাবভা বুঝতে এসেছিল। কিন্তু তারপর এখানে এসে মেয়েটির সঙ্গে যে অন্যায়টা রিক করেছে, এটা কি করা উচিত হয়েছিল? রিক তো চলে গেল, কারণ সেই রাতে ওকে অনেকভাবে প্রতিশ্রুতি দিয়েছিল আর 1 মাসের মধ্যে বিয়ের কথা বলবো, এরপর যেবার আসবো পুরো বিয়ের কথা বলে কয়েকদিনের মধ্যে বিয়ে করে তোমাকে নিয়ে চলে যাব, এই কথাই কিন্তু বলেছিল। তারপরে অনেকদিন হয়ে গেছে, রিক আসে না। আর তার মাঝখানে রিক ফোন করে তার বাবাকে খবর দেয় যে বাবা, আমি বিয়ে করে নিয়েছি। রিকের বাবা পুরো বিস্মিত হয়ে গিয়েছিল, বসে পড়েছিল জায়গায়, শরীর খারাপ হয়ে গিয়েছিল, এটা ভেবে যে এই মেয়েটির কি হবে, যে মেয়েটিকে ছোটবেলা থেকে প্রতিশ্রুতি দিয়ে এসেছে বাড়ির প্রত্যেকটা মানুষ, এমনকি তার ছেলেও, আর তারপরে কতদূর জল গড়িয়েছে তিনিও খুব ভালো করেই জানেন। সেখানে কি করে বলবে এই মেয়েটিকে যে রিক এরকম একটা কাণ্ড ঘটিয়েছে, রিক বিয়ে করে নিয়েছে? কিন্তু বলতে তো হবেই, আঘাতটা ওর তো সহ্য করতে হবে, ওকে এরপর ভালো জায়গায় বিয়ে দেব। আর তার বাবা ভাবছে, রিকের বাবা, যে যা হোক কষ্ট তো পাবে, ওকে সামলে নেবে আমার স্ত্রী এবং ওর মা, চেষ্টা করব আমিও সামলে নেবার, কারণ সবাইকে বলবো এই ঘটনা। ওকে সামলে নেওয়ার পরে তারপরে ওকে ভালো জায়গায় বিয়ে দেব আমি নিজে দাঁড়িয়ে থেকে, এবং সমস্ত সোনা গয়না ওই মেয়েটিকেই আমি দিয়ে দেব, সমস্ত কিছু। মেয়েটিকে ডাকলো সন্ধ্যাবেলার দিকে এবং সাথে করে মেয়েটির মাকেও ডেকেছিল, আর তারপর সত্যি কথা সব বলে দিল যে রিক বিয়ে করে নিয়েছে। তারপর কি হয়েছিল? মেয়েটি কান্নাকাটি করেছিল? না, মেয়েটি শকড হয়ে গিয়েছিল, কারণ ততদিনে জল অনেকটাই গড়িয়ে গেছে। মেয়েটি বুঝতে পারছে, অনুভব করতে পারছে তার গর্ভে সন্তান চলে এসেছে। সেই কথা কাউকেই বলেনি, সে শুধু অপেক্ষা করেছিল রিকের। এর আগে বহুবার কথার ছলে রিকের নাম্বার নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সরাসরি বলেনি তো, আর রিকের বাবাও বুঝতে পারেনি, কারণ রিককে জানাবে যে তার সন্তান সে গর্ভে ধারণ করছে। সেই মুহূর্তে সে কি করবে বুঝে পাচ্ছিল না। সে দৌড়ে সেখান থেকে বেরিয়ে যায়, আর তারপর তাকে ছুটতে ধরে সেই মেয়েটির মা, আর মেয়েটি তখন কান্নাকাটি করতে করতে একেবারে ভেঙে পড়ে। তার মাকে জড়িয়ে ধরে সমস্ত সত্যি কথা বলে যে মা, আমি এখন কি করব, আমার আত্মহত্যা করার ছাড়া আর কোনো গতি নেই, কারণ আমি রিকের সন্তান গর্ভে ধারণ করছি। আমি সত্যি খুব খারাপ মেয়ে মা, খারাপ মেয়ে। আমি সারা জীবন বোকার মতো অন্যের কথাকে বিশ্বাস করে গিয়েছি, ভেবেছি রিক সত্যি বলছে, রিক সত্যি আমাকে ভালোবাসে, বিয়ে করবে, কিন্তু মা আমি সারা জীবন বোকা রয়ে গেলাম, আমাকে ঠকিয়ে চলে গেল, আমাকে পুরো ছিন্ন ভিন্ন করে দিয়ে চলে গেল, আমি এখন কি করব? তার মা চিৎকার করে উঠেছিল সেই কথা শুনে, আর সেই মুহূর্তে সেখানে রিকের বাবা মাও চলে এসেছিল, তারা সবাই জেনে গিয়েছিল। কিন্তু সেই রাত্রে সবাই সাপোর্ট করেছিল মেয়েটিকে, সবাই, তারা বলেছিল আমরা ভাবছি কি করা যায়, এমন কিছু করব যাতে তোর কোনো সমস্যা না হয় এবং তুই ভালো থাকিস, তোর জীবনটাকে আমরা গুছিয়ে দেব, এই কথা বলেছিল রিকের বাবা, রিকের মা। কিন্তু নিয়তিকে কে খণ্ডাবে? সেই রাত্রেবেলায় মেয়েটি কিন্তু সবার কথা শুনেছিল, শান্তভাবে উত্তর দিয়েছিল, আর সেই মুহূর্তে সেই রাত্রেবেলায় কিন্তু রিকের মা তার সমস্ত সোনা গয়না এনে কাঁদতে কাঁদতে মেয়েটিকে পরিয়ে দিয়েছিল, আর বলেছিল এই সমস্ত কিছু তোর, সমস্ত কিছু। রিক আমার ছেলে, কিন্তু রিকের হয়ে আমি কথা বলবো না। রিক অন্যায় করেছে তোর সঙ্গে, সবসময় বলে এসেছি না এই সোনা গয়নাগুলো তোর, তোর বিয়ে দেব আমরা, কয়েকদিনের মধ্যেই তোর বিয়ে দেব, যে করেই হোক। এমনও তো অনেক মানুষ আছে, তাকে সত্যি বলবো যে তোকে সত্যিকারের ভালোবেসে তোকে নিয়ে যাবে, তোকে গ্রহণ করবে, তোর দায়িত্ব নেবে, আর সমস্ত সোনা গয়না তোর হবে। সেই সময় কিন্তু মেয়েটি কিছু বলেনি, বললাম না, খুব শান্ত হয়ে গিয়েছিল, খুব শান্ত, চুপ করে বসে রয়েছে, গলায় তার সমস্ত সোনা গয়না পরানো হয়েছে, তারপর আবার খুলেও নেওয়া হয়েছে, কারণ সেগুলো নিয়ে কি বাড়ি যাবেও,
তারপর খুলে তারা রেখে দিয়েছে। আর তারপর মেয়েটি তার মায়ের সঙ্গে শান্তভাবে হাঁটতে হাঁটতে বাড়ি চলে গেছে। মেয়েটির মা ভেবেছে যাক মেয়েটি হয়তো শুনেছে, যেহেতু কাঁদছে না কিছুই করছে না, তো তাহলে মেয়েটি হয়তো বুঝতে পেরেছে আমাদের কথা। কালকে সকাল হোক, নিশ্চয়ই রিকের বাবা কিছু না কিছু ব্যবস্থা করবে। আর তারপরে দেখি কালকে কি করা যায়, নিশ্চয়ই আমার মেয়েটির আর কি ভালো কিছুই করবে। কিন্তু সেই রাত্রেবেলায় যে মেয়েটি এমন একটা কাণ্ড ঘটাবে কেউ কল্পনা করতে পারেনি। কল্পনা করা উচিত ছিল, বোঝা উচিত ছিল মেয়েটি কতটা আঘাত পেয়েছে। মেয়েটি কিন্তু সেই রাত্রে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। হ্যাঁ, মারা গিয়েছিল। পাড়ার লোকজন এটুকুই জানতো যে রিকের জন্য, রিক বিয়ে করেছে এটুকু বুঝে গিয়েছিল। সত্য চাপা থাকে, মেয়েটির বাবা মানে রিকের বাবার কিছু লুকোয়নি, শুধু এইটুকুই বলেনি যে ওর গর্ভে রিকের সন্তান ছিল। এই কারণেই হয়তো বলেনি যে মেয়েটি তাহলে সবার অবহেলার পাত্রী হবে, সবাই কথা বলবে ওর পিছনে বলতে এখন তো সে বেঁচে নেই, তবুও মানুষটা মরে যাওয়ার পরেও কারোর ভালোবাসা পাবে না। কিন্তু এখন সে পাচ্ছে, সে মারা গেছে তো সবাই জানে যে রিক ভালো ছেলে নয়, রিক বিয়ে করেছে, সেই দুঃখেই ও মারা গেছে। সবাই হা বিদ্বেষ করছে, সবাই কষ্ট পাচ্ছে, মেয়েটির মায়ের পাশে দাঁড়াচ্ছে যে কষ্ট পেও না, কি করবে আর বলো। কিন্তু যদি এই কথা জানতো সেই সময় হয়তো মেয়েটির মায়ের পাশে কেউ দাঁড়াতো না, সবাই হাসাহাসি করতো। কিন্তু সত্য কি আর চাপা থাকে? আস্তে আস্তে যখন অনেক কিছু ঘটে গেল, পরে শুনতে পারবেন, সেই সময় অনেকেই জেনে গিয়েছিল যে আসল ব্যাপারটা কি হয়েছিল আর কি। যাই হোক, মেয়েটি তো মারা গেল। মেয়েটির মাও বেশি দিন বাঁচেনি, কারণ মেয়েটির মাও তার কয়েক মাস পরেই অসুস্থ হয়েই হয়তো চিন্তা করতো, তো কারণ বেঁচেছিল শুধুমাত্র মেয়েটির জন্য। আর তারপর অসুস্থ হয়ে মেয়েটির মা এমনি এমনি মারা গেল। তারপরে প্রায় 2-3 বছর হয়ে গেছে, রিক আর এমুখও হয়নি, এদিকে আর খোঁজ খবরও নেয়নি। 2-3 বছর 2.5 বছরের মধ্যে রিক একবারের জন্য বাড়িতে ফোন করেনি। কি হচ্ছে এদিকে কোনো খোঁজ খবর সে জানে না। কিন্তু তারপরে হঠাৎ করে তার মাথায় ঢুকিয়ে দেয় তার শ্বশুর মশাই যে রিক, তুমি তো এর আগে বলেছো তোমার বাবা নাকি অনেক সম্পত্তির মালিক, অনেক জমি জমা আছে, অনেক সোনা গয়না আছে, তা সেগুলো নিয়ে আসো। তুমি তো বাবা মার একমাত্র ছেলে, সব তো তোমারই পাওয়ার কথা। এরকম অনেকদিন ধরেই বলতে থাকে। রিক এড়িয়ে চলে, সে জানে কিন্তু সমস্ত সম্পত্তির ভাগ সেই পাবে, এবং সোনা গয়নাগুলো কে পাবে? রিকের বউই পাবে। যতই বলুক না কেন ওই মেয়েটি পাবে। ওই মেয়েটি নিশ্চয়ই এতদিনে বিয়ে করে অন্য কোথাও সংসার করছে, ওর জন্য তো আর বসে নেই। যখন শুনেছে নিশ্চয়ই বিয়ে করেছে, তাহলে নিশ্চয়ই অন্য কোথাও সংসার করছে। এরপরে সময় সুযোগ বুঝে যাবে এবং সমস্ত কিছু নিয়ে আসবে। কিন্তু ওই যে যাবে, কোন মুখে যাবে, এই কারণে সে যেতে পারছে না, আর এড়িয়ে চলছে তার শ্বশুর মশাইয়ের কথায়। কিন্তু আস্তে আস্তে সেই কথা প্রথম সবাই ভালো করে বললেও পরে কিন্তু অশান্তি শুরু হয়ে গেছে। কারণ তার বউ বারবার করে বলছে, কি ব্যাপার বলো তো, তুমি কি মিথ্যে কথা বলতে? তুমি আজও পর্যন্ত তোমার গ্রামে আমাকে কখনো নিয়ে যাওনি, কখনো কথা বলাওনি তোমার বাবা মার সঙ্গে, কেন বলো তো? তুমি তো ভালো করেই জানো যে আমরা ওখানে থাকবো না, আমরা সেটেল হব না, আমরা এখানেই রয়েছি, এখানেই থাকবো। কিন্তু আরও অনেকের তো বিয়ে হয়, অনেক মেয়েদের যা শ্বশুরবাড়ি গ্রামে থাকে, কিন্তু গ্রামে তারা থাকে না, ঘুরতে যায়। তুমি তো এই বছরের মধ্যে আমাকে একবারও গ্রামে নিয়ে যাওনি। কিন্তু ছেলেটি আর সহ্য করতে পারছিল না, কি করে অশান্তি আর মেনে নেবে এসে। তারপরে কিছু না ভেবে রিক তার বাবাকে ফোন করেছিল। তার বাবা ফোন তুলে কথা বলেছিল। কথা বলার পরে শুধু এটুকুই বলেছিল যে তোমার মা বেঁচে নেই, তোমার মা মারা গেছে তোমার শোকে, তোমাকে আমি সন্তান বলে মানি না, কিন্তু আর কি বা করার আছে, তুমি যদি পারো এসো, সম্পত্তি যা আছে তা তোর নামে আমি উইল করে দেব, তুই চলে আয়। আর কোনো কথা না বলে রিকের বাবা রেখে দিয়েছিল। রিকের নিশ্চয়ই খারাপ লেগেছিল, তার মা এরকম মারা গেছে, সে জানতেও পারলো না, এতটা নিষ্ঠুর সে গেল না। কিন্তু তবুও লোভ তাকে এতটাই পেয়ে বসেছিল, সে দুঃখ নিমেষের মধ্যে ভুলে গিয়েছিল। কারণ ভুলে না গেলে সে সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে বলতে পারতো না যে ওই বাড়ি থেকে আমি অনেক সম্পত্তি পাবো, বাবা ফোন করেছিলাম, বলেছে যেতে, সেখান থেকে অনেক সম্পত্তি পাবো, এমনকি সমস্ত সোনা গয়না তোমার জন্য নিয়ে আসবো। তুমি ধারণা করতে পারবে না যে কত সোনা আছে সেখানে, অনেক ভরি ভরি সোনা আছে। গ্রামের মানুষজন তো তারা অনেক সোনা বানায়, তারা সঞ্চয় করে সোনাই বানায়, অনেক কিছু আছে। তার স্ত্রীও তো চোখ লোভে চকচক করে ওঠে। কিন্তু ছেলেটি সেইভাবে অফিসের ব্যস্ততার জন্য সময় সুযোগ পাচ্ছিল না। কিন্তু প্রায় 3.5 থেকে 4 মাস যাওয়ার পরে ছেলেটি তার বাড়িতে গিয়েছিল। কিন্তু বাড়িতে যখন ঢোকে তখন তো ছেলেটি দেখতে পেয়েছিল যে বাড়িটা পুরো অন্ধকার মতো হয়ে পড়ে রয়েছে, চারিদিকে পাতা ছড়িয়ে রয়েছে। বর্ধমানের আশেপাশে অনেক জায়গায় অনেক উন্নতি হয়ে গেছে, কিন্তু তার বাড়ির কোনো উন্নতি হয়নি, কারণ কে উন্নতি করবে?
রিকো তো চাকরি পাওয়ার পরে বাড়িতে একটা টাকাও দেয়নি। তার বাবা শিক্ষক মানুষ, জমি জমা অনেক আছে, যেরকম বাড়িঘর করেছিল সেই বাড়ি রয়েছে, সেগুলো আর ঠিক করা কখনোই হয়নি। যাই হোক, যখন ছেলেটি ঢোকে তখন সে দেখতে পেয়েছিল চারিপাশের ওই অবস্থা, পাতা পড়ে রয়েছে, বাড়িঘর নোংরা হয়ে গেছে। তখন সে ভেবেছিল হয়তো বাবা একা মানুষ, তো তেমন তো পেরে ওঠে না, ঝাড়টা দিতে পারে না। কিন্তু তার একবারও মনে হয়নি তার বয়স্ক বাবা কিভাবে খায়। যখন জানতে পেরেছিল সে তার মা মারা গেছে, তার কি উচিত ছিল না তখনও তার বাবাকে ফোন করে বলা যে বাবা তাহলে তুমি আমাদের কাছে চলে আসো, তুমি একা একা কীভাবে আছো ওখানে, কীভাবে রান্নাবান্না করছো? কারণ কখনো তো নিশ্চয়ই রিক দেখেনি তার বাবা রান্নাবান্না করছে, তার মাই সমস্ত কিছু করতো। একবারও তার মনে হয়নি আজকে সে সম্পত্তি নিতে এসেছে। কিন্তু যখন সে পৌঁছেছিল তখন ওই বিকেল হয়ে গিয়েছিল, তো ওইসব দেখতে দেখতে উঠোনের ওখানে দাঁড়াতে দাঁড়াতে না সন্ধ্যা প্রায় হয়ে গেছে। ঘরের মধ্যে প্রবেশ করলো, তারপরও সবাইকে বলেছিল এই কথা, কিন্তু যখন সে প্রবেশ করেছিল তখন সে ঘরের মধ্যে একটা জায়গায় একজনকে দেখে সে ভূত দেখার মতো চমকে উঠেছিল, চিৎকার করে উঠেছিল হঠাৎ করে যে কে ওখানে, তুমি এখানে কি করছো? কারণ সেখানে কে ছিল জানেন? সেখানে ছিল সেই মেয়েটি, সেই মেয়েটি যাকে সে ফেলে রেখে চলে গিয়েছিল। আমরা তো সকলেই জানি যে মেয়েটি মারা গেছে, ছেলেটি কি আর জানে? তাই ছেলেটি জিজ্ঞেস করছে তুমি এখানে কি করছো? মেয়েটিটাকে তাকে উত্তর দিয়েছিল আমি বাড়ি পাহারা দিচ্ছি, তোমার অপেক্ষায় আছি। ছেলেটি তখন হেসে উঠেছিল। তারপর নাকি সে এটাও বলেছিল, ও তুমি তাহলে আমি বিয়ে করেছি জেনেও তুমি বিয়ে করনি? তুমি তো শাখা পলা কিছুই পরা নেই, তার মানে তুমি আমার জন্য অপেক্ষা করছো? দেখো, মানে তখন এইভাবে বলেছে নাকি যে দেখো যা হওয়ার তো হয়ে গেছে, এখন তো তোমাকে আমি বিয়ে করতে পারবো না, কিন্তু তুমি চিন্তা করো না, আমি আর তুমি বন্ধু হয়ে থাকবো, মাসে 2-3 বার হলেও আমি চেষ্টা করব তোমার কাছে আসার। কিন্তু এই বলে নাকি রিক আবার এগোতে থাকে মেয়েটির দিকে, হয়তো অন্য কিছু মতলব নিয়ে। কিন্তু মেয়েটি সেই সময় বলে না না, তুমি কি করতে এসেছো? উইল নিতে এসেছো? দেখো ওই আলমারিতে সমস্ত কিছু রয়েছে, ওখানে তোমার বাবা রেখে গেছে। বলছে বাবা রেখে গেছে মানে? তুমি বাড়ি পাহারা দিচ্ছ সে মানলাম, বুঝতে পারছি, মা তো মারা গেছে, তাহলে তুমিই মনে সমস্ত কিছু বাবাকে করে টরে দাও, রান্নাবান্না করে টরে দাও। ঠিক আছে, যাই হোক, ভালোই হয়েছে, আমরা চিন্তা করে কোনো লাভ নেই, তুমি যখন আছোই। তাহলে বাবা রেখে গেছে, বাবা কোথায় গেছে? রেখে গেছে মানে? বলছে বাবা তো মারা গেছে, তুমি জানো না? তো মারা গেছে মানে? বললো এই তো মোটামুটি 2 মাস 2.5 মাস বা তার বেশি হবে মারা গেছে, তুমি জানো না? ছেলেটি পুরো আকাশ থেকে পড়লো। কষ্ট পেয়েছিল কি না সে বলেনি, কিন্তু সে এইটুকু বলেছিল, তার মাথায় এইটুকুই ঘুরছে যে সম্পত্তি দিয়ে গেছে, তো অবশ্য বাবা মারা গেছে মানে সমস্ত সম্পত্তি আমিই পাবো। কিন্তু সেই সময় মেয়েটি বলে চিন্তা করো না, তোমার জন্য সমস্ত কিছু লিখে রেখে গেছে, তুমি একজন উকিলকে দেখালেই সেই ব্যবস্থা করে দেবে তোমাকে সমস্ত কিছু করার, মানে এগুলো পাওয়ার আর কি। যাই হোক, ছেলেটি তো ভীষণ খুশি। কিন্তু সেই সময় মেয়েটি নাকি আবার বলে ওঠে গয়নাগুলো নেবে না, সোনা গয়নাগুলো? এটা শুনে তো রিকেরও চোখ লোভে চকচক করে ওঠে। তারপর মেয়েটি আবারও বলে কোথায় সব সোনা গয়না আছে? কোনো লকারে নেই, কোথাও নেই, মাটির তলায় কোথায় তার মা রেখে গিয়েছিল সে সমস্ত কিছু জানে। এগুলো কিন্তু রিক জানতো না, কিন্তু মেয়েটি জানতো। সেইগুলো সে নেয়, সোনা গয়নাগুলো। তারপর মেয়েটিকে বলে ঠিক আছে, সব তো পেয়ে গেলাম, তাহলে আজকে তুমি আর আমি এখানে থাকি, কালকে সকাল হলে আমি চলে যাব। কিন্তু সেই সময় মেয়েটি নাকি কোথাও উধাও হয়ে যায়, আর নিমেষের মধ্যে চোখ নাকি বুজে আসে এই রিকের। রিক এটাই বলেছিল। কিন্তু যখন তার ঘুম ভাঙে সে তখন উঠোনে তাকে পড়ে থাকতে দেখে। তখন ওই ভোর ভোর হয়ে গেছে এবং আশেপাশে পাড়ার কয়েকজন লোকও আছে। তারাও ফিসফিস করে বলে যে কখন এসেছিলে তুমি, কি হয়েছে? এই বাড়ি তো ভূতের বাড়ি, জানো না? ও তো কিছু বুঝতে পারে না কি বলছে। বলছে ভূতের বাড়ি মানে? বাবা মা মারা গেছে বলে ভূতের বাড়ি বলছো? কেন এরকম বলছো? রিক আবার প্রতিবাদ করে উঠেছে। তখন তারা বলে তোমার বাবা মা তো মারা গেছে, ওরা তো আর আত্মহত্যা করে মারা যায়নি, এমনি এমনি মারা গেছে। কিন্তু তোমার প্রেমিকা, ওই মেয়েটি, ও তো আত্মহত্যা করে মারা গেছিল অনেক বছর আগে। এত বছরের মধ্যেও তো ওর আত্মা মুক্তি পায়নি, এই বাড়িতে থাকে। অনেকেই নাকি মাঝে মাঝে ওকে দেখতে পায়, অনেকে অনুভব করতে পারে, কিন্তু কখনো কারোর ক্ষতি করেনি। সবসময় নাকি অনেকে কাদার আওয়াজ পায় এই বাড়ি থেকে, তাই এই দিকের মুখও আমরা কেউ হই না। দিনের বেলায় এই রাস্তাতে যাতায়াত করি ঠিকই, কিন্তু সন্ধ্যা হলে আমরা এই রাস্তাটা বাদ দিয়েছি, অন্য একটা রাস্তা, ওটা ঘুরপথ, কিন্তু সেই রাস্তা দিয়ে আমরা যাই। তুমি কেন এসেছিলে এখানে? আর এসেছো যখন, তখন আমাদের কেন জানাওনি? কি হয়েছিল বলো? নিশ্চয়ই
ওই মেয়েটি এখানে এসেছিল, তোমাকে ভয় দেখিয়েছিল। তারপরে কিন্তু রিক ওদের কাউকে কোনো কথা জানায়নি। রিকের নাকি তখনও মাথায় ঘুরছে, তাহলে মেয়েটি মারা গেছিল, তাহলে ও কে ছিল? কালকে যে ওকে দেখলাম, না হলে কি আমি স্বপ্ন দেখেছি, যেহেতু আমি ঘুমিয়ে রয়েছি এখানে? রিক কিন্তু তখনও ভেবেছিল যে তাহলেও এখানে এসে হয়তো কোনো কারণে শরীর খারাপের জন্য পড়ে গিয়েছিল, তারপর অজ্ঞান হয়ে গিয়েছিল, আর তারপরে হয়তো এইসবও রাত্রেবেলা দেখেছে, আর সারা রাত ধরে হয়তো এখানেও ঘুমিয়েছিল, এখানেই হয়তো জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছিল। কিন্তু ও স্বপ্নের মধ্যে যা দেখেছিল সেগুলোর মাথায় আছে। তাই সবাইকে বলল, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমার হয়তো শরীর খারাপ হয়ে গিয়েছে, তোমরা এখন সবাই চলে যাও, আমি ঠিক আছি, আমি একটু পরেই চলে যাব। তারা সবাই চলে গেল। অনেকে হয়তো ফিসফিস করে অনেক কথাই বলেছিল, সে কানে নেওয়ার প্রয়োজন মনে করেনি। তারপরে রাত্রেবেলায় যে স্বপ্ন দেখেছিল, মানে যেগুলোকে স্বপ্নই ভাবছে, সেখানেও যায়। সত্যি তাই, আলমারির মধ্যেও সেই উইল দেখতে পায়, এবং সেই মাটির তলায় ও সোনা গয়না সব দেখতে পায়, এবং সেগুলো নিয়ে ও চলে যায় কলকাতায়। কিন্তু যেদিন সে প্রথম ওই বাড়িতে ওঠে, সেই দিন থেকেই শুরু হয়ে গিয়েছিল সেই বাড়িতে ভয়ঙ্কর ঘটনা। ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর, কারণ সোনা গয়না পাওয়ার সঙ্গে সঙ্গে তার বউ তো আর বসে থাকবে না, সেগুলো নিশ্চয়ই সে গলায় পড়বে। আর তাই গলায় পড়ার পরেই সে একেবারে পরিবর্তন হয়ে গিয়েছিল, কারণ সে আর তার স্ত্রী ছিল না, সে হয়ে গিয়েছিল সেই মেয়েটি। হ্যাঁ, তার মধ্যে আত্মা প্রবেশ করেছিল। সে আঘাত করছিল নিজেকে, এমনকি যখন সে সুযোগ পাচ্ছিল তখনই সে এই রিকের গায়ে সে হাত তুলছিল, এবং যা পাচ্ছিল তাই দিয়ে ওকে মারছিল। রিক তখন ভাবছিল এটা কোনো মতে তার স্ত্রী হতে পারে না, কারণ এতটা গায়ের জোর তার থাকবে না, আর তার স্ত্রী কখনো এরকম ব্যবহার করেনি। কি হলো তাহলে হঠাৎ? সে কিন্তু প্রথমে বুঝতে পারেনি কিছুই। সে ভেবেছিল সে কি সোনা গয়না এত কিছু পেয়ে পাগল হয়ে গেল, কি হলো হঠাৎ করে তার? অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু রাত্রেবেলায় হলে থেকে থেকে সে ঘুম থেকে উঠে যাচ্ছিল আর গলা চেপে ধরছিল রিকের, আর বারবার করে বলছিল নাকি তোকে আমি সেদিনই শেষ করতে পারতাম, তাহলে আমাদের গ্রামে একটা অন্যরকম ব্যাপার হয়ে যেত, তোকে আমি এখানে শেষ করব, সবাই ভাববে তোর বউ তোকে মেরেছে, তোর জীবনটা শেষ করে দেব, তোর জীবন। আমি তোকে কিছুই বলতাম না, কিন্তু আমার সন্তানের জন্যই আমি কষ্ট পাচ্ছি, ভীষণ কষ্ট পাচ্ছি, তোর মতো খারাপ মানুষ হয় না, এরকম বলছিল। কিন্তু প্রথমও কিছু বুঝতে পারেনি রিক যে কি বলছে সে, যেহেতু কথাগুলো অন্যরকম ছিল, স্পষ্ট ছিল না, ভয়ঙ্কর ছিল এবং খুব ক্রূর ছিল। কিন্তু সেই সময় রিক অনেক কষ্ট করে তার স্ত্রীর হাত ছাড়িয়ে অন্য ঘরে চলে গিয়েছিল, অন্য ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছিল। কিন্তু সে শুনতে পাচ্ছিল সেই ঘরে দরজা ধাক্কাচ্ছে তার স্ত্রী, আর বারবার করে বলছে, দরজা খোল, দরজা খোল, বলছি তোকে শেষ করে দেব, তোকে শেষ করে দেব। কিন্তু দিনের বেলা হলে সমস্ত কিছু ঠিকঠাক চলছিল, তার স্ত্রীও আবার স্বাভাবিক হয়ে যাচ্ছিল। মাঝে মাঝে আবার এমন কথা দিনের বেলাতেও বলছিল যে সেগুলো স্বাভাবিক নয়, কিন্তু সে তখন ভাবছে তার স্ত্রীর কোনো রোগ দেখা দিয়েছে, রাত্রে হলে তার নার্ভের কোনো সমস্যা দেখা দিচ্ছে, আবার দিনের বেলা হলে ঠিক হয়ে যাচ্ছে। হয়তো অনেক এক্সাইটেড হয়ে গিয়েছিল তো, আর সেই কারণে হয়তো কোনো নার্ভের কোনো চাপ পড়েছে, তাই হবে হয়তো। তার স্ত্রীকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল, ডাক্তার কথাবার্তা শুনে কিন্তু ওষুধও দিয়েছিল, কারণ কোনো ডাক্তারের কাছে গেলে, বিশেষ করে নার্ভের ডাক্তারের কাছে, ওরা কিন্তু ভাবেই যে কোনো সমস্যা হয়েছে, এই সমস্যাটা কিন্তু ওষুধ দেবে, বিনা ওষুধে কিন্তু ওরা বাড়ি পাঠাবে না। ওষুধ দিয়েছিল। ওষুধ যখন রাত্রেবেলা খাওয়াতে যাবে রিক তার ওয়াইফকে, তখন সে বলে, ওষুধ খাইয়ে কোনো লাভ হবে না, ওষুধে কোনো কিছুই ঠিক হবে না, আমি একটু পরেই তোকে শেষ করে দেব, তোকে শেষই করে দেব। ও তখন ভাবে হয়তো ওর নার্ভের সমস্যার জন্য এরকম করছে, হয়তো পাগল হয়ে যাচ্ছে, ওষুধ খেলে ঠিক হবে। ওকে রাত্রেবেলা তখন জোর করে ওষুধ খাওয়াতে যায় মুখ টিপে, কিন্তু সেই সময়ে নিজের হাত দিয়ে রিকের স্ত্রী রিকের সমস্ত শরীরে আঁচড়ের দাগ দিয়ে দেয়, রক্ত বেরোয়। আর সেই সময় রেগে একটা চর কষায় রিক তার স্ত্রীর গালে, আর সে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? লোভে কি একেবারে তোমার মাথা গেছে? কি হচ্ছে কি এগুলো? ভেবেছিলাম যে অনেক কিছু পেয়ে গিয়েছি, এবার ভালো কিছু হবে আমার জীবনে, ওই সম্পত্তি বিক্রি করে অনেক কিছু করব, কিন্তু কিছুই তো হচ্ছে না। তুমি এখন আমাকে জ্বালিয়ে মারছো, এগুলো কি করছো? কি তুমি কি ভুলে যাচ্ছ এগুলো পেলে আমরা কত কিছু করতে পারি? কিন্তু সেই সময় তার স্ত্রী নাকি ভয়ঙ্কর রূপ নিয়ে নিয়েছিল, আর সে তখন বলেছিল যে লোভ তোকে শেষ করে দিল। এর আগে তার স্ত্রী তার সাথে খারাপ ব্যবহার করেছে, মেরেছে, অনেক কিছুই করেছে, কিন্তু
সে তখন নিজের মূর্তিতেই ছিল, নিজের রূপেই ছিল, কিন্তু এখন তার বিভৎস মুখ দেখে সে একেবারে আঁতকে উঠেছে, ভয় পেয়ে গেছে। কারণ এই মুখ কোনো মানুষের হতে পারে না। বিভৎস এক মুখ, মনে হচ্ছে তার চোখ বড় বড়, মনে হচ্ছে বেরিয়ে আসবে সেই চোখ। চোখের ভেতর থেকে যেন আগুন ঝরছে, রক্তের মতো সেই রক্ত গড়িয়ে পড়ছে। এতটাই সে ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু সে দৌড়ে সেখান থেকে চলে যেতে পারছিল না, কারণ আষ্টে পৃষ্ঠ তাকে জড়িয়ে ধরেছে তার স্ত্রী আর বলছে, পালাবি কোথায়, কোথায় পালাবি তুই? আর সেই সময় রিক ভয়ে ভয়ে বলে উঠেছিল, কে তুমি, কে বলছো? আর তখন নাকি সে বলে উঠেছিল সমস্ত কিছু, যে কে ও। কারণ সেই মেয়েটি যাকে সে ঠকিয়ে গ্রামে রেখে এসেছিল, সেই মেয়েটি এখন তার স্ত্রীর মুখ থেকে কথা বলছে, সমস্ত কথা জানিয়েছে কি হয়েছিল। এমনকি সেখান থেকেই সে জানতে পারে তার সন্তানের কথা। সে তখন ক্ষমা চায়, কিন্তু সেই সময় সেই মেয়েটি একটা কথাই বলে, ক্ষমা তোকে করবো কি না জানি না, কিন্তু তার আগে তোর স্ত্রীকে নিয়ে গ্রামে যেতে হবে। গ্রামের প্রত্যেকটি মানুষের সামনে তোকে স্বীকার করতে হবে তুই কি কি অন্যায় করেছিস। এমনকি সেখানে তো শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে যেতে হবে। ছেলেটি রাজি হয় না। তারপরে নাকি আবার গলা চেপে ধরে সেই মেয়েটি, আর তারপর সে রাজি হয়। কিন্তু তারপরে সে যেতে চায় না। প্রায় 2-3 দিন কেটে যায়, সে কিছুই বলে না, কিছুই করে না। তারপর তার স্ত্রী স্বাভাবিক হয়ে যায়। অবশ্য তার স্ত্রী পুরো নর্মালভাবেই কথা বলে। সে বুঝতে পারে না যে কি করবে এখন। সে ভাবে 2-3 দিন যখন হয়ে গেছে, কিছুই যখন হয়নি, তাহলে আর কিছুই হবে না। সে এর মাঝখানে কলকাতারই একটা মন্দির থেকে কারোর কাছ থেকে কথা বলে একটা তাবিজ নিয়ে এসছে। সে ভেবেছে হয়তো এই কারণে তার ধারে কাছে আর আসছে না, কিছুই হবে না। কিন্তু সেই দিন রাত্রেবেলায় শনিবার ছিল। সে এমন এক বিভৎস স্বপ্ন দেখে যে স্বপ্নের মধ্যে তাবিজ সে খুলে ফেলতে বাধ্য হয়। আর তারপর আবার ভয়ঙ্কর পরিস্থিতি হয় সেই সময়। তার স্ত্রী তার 2টো পা ধরে নাকি পুরো টানতে টানতে ঘরের বাইরে নিয়ে যায়। সে তখন বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি সত্যিই যাব, আমি কালকে সকাল হলেই যাব, আমাকে মেরো না। কারণ সেদিন নাকি তাকে মারতে গিয়েছিল। তার পরের দিন সে দেরি করেনি, তার স্ত্রীকে, তার শ্বশুরমশাইকে বলে যে গ্রামে একটু যেতে হবে, আর্জেন্ট দরকার। তারা যায়। তারা হয়তো ভেবেছিল হয়তো সম্পত্তির কোনো দরকার আছে, তারা গিয়েছিল। সেখানে যাওয়ার পরে সে বলতে চায় না, সে কিছুই বলতে চায় না। বলতে কি কেউ চায় যে আমি এরকম অন্যায় করেছি, যেখানে আমার স্ত্রী রয়েছে, আমার স্ত্রীর বাপের বাড়ির সবাই রয়েছে? সে বলতে চায় না। কিন্তু তবুও তার ভয় লাগে সেই রাতের কথা ভেবে। আর তাই সে সকলের সামনে বলতে বাধ্য হয় যে আমি এই করেছি। গ্রামের সকল মানুষকে ডাকে না, মাত্র অল্প কয়েকজনকে ডাকে, যাদের আর কি আশেপাশে কয়েকটা বাড়ি তাদের ডাকে। আর তাদের একজনকে ডাকলেই এনাফ। একজন জানলে সারা পাড়াই জেনে যাবে। তারা এসেছিল, সবার কাছে সমস্ত কথা বলেছিল। তারা অবশ্য সমস্ত কিছু জানতো, শুধুমাত্র বাচ্চার কথাটা জানতো না। তারা তখন জানে। আর তখন তার স্ত্রীও সমস্ত কথা জানতে পারে। তার স্ত্রী সেই মুহূর্তে বলে, আমি খারাপ হতে পারি, অনেক খারাপ হতে পারি, কিন্তু তোমার মতো খারাপ আমি নই। তোমার সঙ্গে আমি কোনো মতেই আর থাকতে পারবো না। তার বাবা তখন বলে যে তোমার জন্য আমার মেয়ের জীবনটা শেষ হয়ে যাচ্ছিল। কারণ আমরাও তো দেখতে পাচ্ছি যে আমার মেয়ের শরীর কি হয়েছে। আমার মেয়েকে দেখলে বোঝা যায় যে খুব অসুস্থ। আমরা প্রথমে ভেবেছিলাম তুমি হয়তো মারধর করো, কিন্তু মেয়েটি কিছুই বলতে পারে না। মেয়েটি বলে, আমি তো কিছুই জানি না কি হয়েছে আমার সঙ্গে, আমি তো ঠিকই ছিলাম, ভালোই আছি, কখনো তো রিক আমার সঙ্গে খারাপ ব্যবহার করে না। কিন্তু এখন জানতে পারলাম যে ওর সাথেই কয়দিন কি হয়েছিল। আমার মেয়েটা শেষ হয়ে যাবে তোমার সঙ্গে থাকলে, তাই এবার মেয়েটাকে নিয়ে আমি এখনই এখান থেকে বেরিয়ে যাব। তারা চলে গিয়েছিল। কিন্তু রিক কি করেছিল? তারপরে কি তার বেঁচে থাকা সম্ভব? আর সেও নাকি সেই বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। আর তারপরে জানা গেছে সমস্ত সোনা গয়নার যে উইল ছিল, যে পেপারটা ছিল, সেগুলো নাকি মেয়েটি নিজে এসে সেই পাড়ার একজন মাতব্বরের কাছে দিয়ে গিয়েছিল আর বলে গিয়েছিল আপনারা যা করার করবেন। তারপর নাকি তারা দিয়ে দিয়েছিল, কারণ মেয়েটি জানে এই গয়না সে নিতে পারবে না। গয়না নিলে এরপরে ওরও ক্ষতি হয়ে যেতে পারে। কি পরিণতি হলো ভাবতে পারছেন? প্রতিশ্রুতি দিয়েছিল, প্রতিশ্রুতি রক্ষা করেনি। কত কষ্ট পেয়ে মারা গিয়েছিল সেই মেয়েটি, কত আঘাত পেয়ে মারা গিয়েছিল। সেই তো এক অভিশাপ ছিলই, কষ্ট ছিলই। সে মেয়েটির আত্মা কত বছর ধরে অতৃপ্ত হয়ে ঘুরে বেড়াচ্ছিল। তারপর মুক্তি পেয়েছিল কিনা অনেকে বলতে পারবে না, কিন্তু তারা বলে তারপর নাকি আর কোনো আওয়াজ তেমন তারা শোনে না, ভয় ভয়ও লাগে না। কিন্তু তারপরে কয়েক বছর তারা যাতায়াত করেনি সেখান দিয়ে, তারপরে করতো আস্তে আস্তে, ঠিক হয়ে গিয়েছিল সমস্ত কিছু। কিন্তু দেখুন রিকের পরিণতি কি হলো।
সে তো অন্যায় করলো, কিন্তু শেষের দিকে এসে সে লোভটাও ত্যাগ করতে পারলো না। লোভের জন্যই তার সমস্ত কিছু শেষ হয়ে গেল, নিজের জীবনটাও শেষ হয়ে গেল। তো আজকের ঘটনা এই ছিল বন্ধুরা। ঘটনাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, এরকম কোনো ঘটনা যদি আপনাদের সাথে ঘটে থাকে, যেটা অলৌকিক হোক, অতিজাগতিক হোক, দৈবিক, ঐশ্বরিক, ভৌতিক, যে কোনো ধরনের ঘটনা, আপনারা কিন্তু নির্দ্বিধায় আমাকে মেল করে পাঠাতে পারেন। আমার মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে আমাকে মেল করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো এরকম কোনো ঘটনা নিয়ে।